নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ইনভেস্ট উইথ নিশান। আজকে অনেকদিন পর ভিডিও বানাচ্ছি। আজকের ভিডিওটি সামগ্রিক স্টক মার্কেট নিয়ে আলোচনা হবে। তার সাথে সাথে কিছু স্টক, কিছু মিউচুয়াল ফান্ড, কিছু ইটিএফ এবং আমাদের স্টক মার্কেটের বেসিক কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব, যাতে নতুন যারা ইনভেস্টার রয়েছেন এবং যারা বিগত 2-3 বছর ধরে ইনভেস্ট করে আসছেন তাদের কাছে আশা করি এই ভিডিওটি ভালো লাগবে। কারণ আমরা বর্তমান মার্কেটের পরিস্থিতি যদি পর্যালোচনা করি, এতদিন মার্কেট বিয়ারিশ ছিল গ্লোবাল কিছু রিজনের জন্য, কিছু কারণে মার্কেটে কিন্তু এই বিয়ারিশ টেন্ডেন্সিটা রয়ে গেছে। ইতিমধ্যে গ্লোবাল সমস্যা থেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমাদের ইন্টারনাল ইন্দো-পাক রিলেশন বা একটা যুদ্ধের যে ভীতি পরিবেশ তৈরি হয়েছে, সেখানে সেলার এবং বায়ার একটা ইনডিসিসিভনেস মাইন্ড নিয়ে কিন্তু কাজ করছে। এই স্টক মার্কেটে কিন্তু একটা চরম লেভেলের ভোলাটিলিটি কিন্তু দেখা যাচ্ছে। তবে বর্তমানে নিফটির যা কন্ডিশন, সেখানে একটা বড় রকমের যুদ্ধ চলছে সেলার এবং বায়ারদের মধ্যে। তবে নিফটি যে পজিশনে আছে সেখানে কিন্তু একটা কনসলিডেশন চলছে। যে কোনো সময় যদি কনসলিডেশন চলে, সেটা যদি কয়েকটা ট্রেডিং সেশন ধরে চলে, তখন কিন্তু মার্কেট হয় বড় রকমের ব্রেকডাউন হয় বা মার্কেট বড় রকমের একটা ওপর দিকে চলার জন্য কিন্তু তৈরি হয়। তবে স্টক মার্কেটে এরকম নয় যে একটা ইন্ডেক্স বা কোনো স্টক শুধু একেবারে উঠতে থাকবে, এরকমটা হয় না। কিছুটা উঠবে, কিছুটা নামবে, কিছুদিন কনসলিডেশন করবে। তবে যদি কনসলিডেশন পর্ব চলে, টাইম কারেকশন একটু হয়, তাহলে সেটা একটা স্ট্রেংথ পায় সেই স্টকটি বা সেই ইন্ডেক্সটি। তো বর্তমানে যদি আমরা পজিটিভ মেন্টালিটি নিয়ে ভাবি, তাহলে কিন্তু নিফটি যে কনসলিডেশনের পিরিয়ডের ওপর দিয়ে যাচ্ছে, সেখান থেকে কিন্তু একটা ব্রেকআউট হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। যদি এই ইন্দো-পাক যে কন্ডিশন সেটা একটা স্টেবল জায়গায় আসে, তাহলে হয়তো মার্কেট খুব তাড়াতাড়ি আমরা কিন্তু 25,000-এর লেভেল দেখতে পারবো। কারণ মার্কেটের মধ্যে স্ট্রেংথ কিন্তু বোঝা যাচ্ছে। কারণ কি, এফআইআই লাস্ট 11টি সেশন ধরে কিন্তু বাই করেছে এবং লাস্ট 4টি সেশনে ডিআইআই এবং এফআইআই বোথ কিন্তু সাইমেলটেনিয়াসলি বাই করে গেছে। এর মধ্যেই ইউএস মার্কেটের আনএমপ্লয়মেন্ট ডাটা পাবলিশ হয়েছে, সেটা যথেষ্ট ভালো। আমাদের যে দেশীয় কোম্পানিগুলো রেজাল্ট পাবলিশ হয়েছে, সিংহভাগ কোম্পানির কিন্তু রেজাল্ট ভালো হয়েছে। বিশেষ করে ব্যাংকিং সেক্টরের স্টকগুলোতে কিন্তু ভালো রকমের একটা রেজাল্ট আমরা কিন্তু দেখতে পাচ্ছি, 2-1টি ব্যাংক ছাড়া। সেটা পিএসইউ ব্যাংক বা প্রাইভেট ব্যাংক। পিএসইউ ব্যাংকগুলো যথেষ্ট ভালো রেজাল্ট দেখাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আগামীতে কিন্তু আমরা একটু পজিটিভ মেন্টালিটি নিয়ে ভাবতে পারি। তবে আমরা যারা নতুন, তাদের সাইকোলজি বা মাইন্ড সেট আপ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যখন স্টক মার্কেটে ঢুকবেন, আপনার মাইন্ড সেট আপই সিদ্ধান্ত নিবে যে আপনি কোন জায়গায় যাবেন। কারণ কি, যখন একজন স্টক মার্কেটে আসেন, তখন কিন্তু সকলেই কিন্তু চিন্তাভাবনা এটাই থাকে যে মার্কেট থেকে আমি সাকসেস হয়ে বেরোবো এবং একটা প্রফিট নিয়ে বেরোবো। এবার এই প্রফিট নিতে গেলে পরে আপনাকে জানতে হবে আমি কি বাই করব এবং কখন সেটা বাই করব এবং সেটা কখন সেল করব, অর্থাৎ প্রফিটটা আমি কখন বুক করব। এটাই আমরা কোনো সময় বুঝে উঠতে পারি না, সঠিক এক্সিট পয়েন্ট এবং সঠিক এন্ট্রি পয়েন্টটি। তার জন্য আপনাকে পড়াশোনা করতে হবে এবং ইমোশনকে কন্ট্রোল করতে হবে। কোনো স্টকের প্রতি অত্যাধিক ভালোবাসা, ইমোশন, মানে কোনো একটি স্টক নিয়ে বসে থাকছেন, অথচ দেখা যাচ্ছে টেকনিক্যালি বা ফান্ডামেন্টালি কোনো নিউজ এমন চলে আসলো, তবু ওই স্টকটির প্রতি আপনার অগাধ ভালোবাসা, আপনি হয়তো সেই স্টকটিকে নিয়ে বসে আছেন, অর্থাৎ আপনি মজার ছলে যদি বলি প্রমোটার হওয়ার চেষ্টা করছেন। সেরকমটা হয় না স্টক মার্কেটে। আপনাকে একটু আপ টু ডেট থাকতে হবে যদি আপনি স্টকে ইনভেস্ট করে প্রফিট করতে চান। কখন বাই করতে হবে, কখন সেল করতে হবে। তবে নতুন যারা ইনভেস্টার, তাদেরকে বলবো, তাদের জন্য মার্কেট কিন্তু একটা সুযোগ দিচ্ছে। বিভিন্ন যে লার্জ ক্যাপ স্টকগুলো আছে, সেগুলো কিন্তু হিউজ একটা কারেকশন হয়ে অনেকটা নিচে পড়ে আছে। সেই স্টকগুলোর মধ্যে কিন্তু অ্যাকুমুলেশন করে যাচ্ছে, স্ট্রং হ্যান্ড অ্যাকুমুলেশন কিন্তু চলছে। এটি একটি অ্যাকুমুলেশনের জায়গা আপনাদের কাছে হয়ে উঠতে পারে। তবে একটা জিনিস আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করতে চাই। অনেক সময় আমরা মিড ক্যাপ, স্মল ক্যাপের মধ্যে যেহেতু হাই ভোলাটিলিটি দেখতে পারি, চটচট করে স্টকটির প্রাইস বেড়ে যায়, আমরা ভেবে নেই যে এখান থেকেই আমরা
অনেক প্রফিট গেইন করতে পারবো। আমরা কিন্তু মিড ক্যাপ স্মল ক্যাপে ইনভেস্ট করি। এবার একটা কথা বলি, স্মল ক্যাপ বা মিড ক্যাপ যদি কোনো স্টকে আমরা ইনভেস্ট করি, তাহলে কিন্তু ওই কোম্পানিটা সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা থাকতে হবে। এই যে কোম্পানিটার সম্পর্কে স্পষ্ট ধারণা এবং কোম্পানিকে চুজ করতে হলে আপনাদের কিন্তু খুব ডেপথে গিয়ে এই কোম্পানিটাকে স্টাডি করতে হবে এবং সব সময় কিন্তু অবজারভেশনে রাখতে হবে যদি একবার ইনভেস্টেড হয়ে যান। এটা আমাদের সাধারণ রিটেলারদের পক্ষে একদম অসম্ভব ব্যাপার। কারণ কি, কোম্পানি কোনো একটি স্মল ক্যাপ বা মিড ক্যাপ কোম্পানি হেভি রিস্কি হয়। কারণ কি, হয়তো দেখা গেল দুটো কোয়ার্টারের রেজাল্ট ভালো করলো বা দুটো কোয়ার্টার ধরে পারফর্ম ভালো করলো, আপনি হয়তো সেই দুটো কোয়ার্টারের রেজাল্ট ভালো দেখে ইনভেস্টেড হয়ে গেলেন। তারপরে আপনি ভাবলেন যে এটাকে আমি 2 বছর বা 3 বছর 5 বছর লং টার্ম ধরে হোল্ড করবো এবং এখান থেকে আমি একটা মাল্টিফোল্ড রিটার্ন নেব। এই মাল্টিফোল্ড রিটার্ন নেওয়ার চক্করে আপনি সঠিক সময় হয়তো প্রফিট বুক করলেন না, আপনার স্টকটি হয়তো ডাবল হয়ে গেলো বা ট্রিপল হয়ে গেলো, অথচ আপনি প্রফিট বুক করলেন না, দেখলেন একটি মার্কেটে কারেকশন চলে আসলো, আবার যেখানে কিনেছেন সেখানেই চলে আসলো। তার উদাহরণ কিন্তু অনেক স্টক রয়েছে, যেমন কল্যাণ জুয়েলার্স আপনি দেখতে পারেন, জোম্যাটো দেখতে পারেন। এই যে স্টকগুলো আছে এগুলো কিন্তু দেখবেন অনেকটা, যদিও জোম্যাটো লার্জ ক্যাপ স্টক, তবুও আমি বললাম এরকম কিন্তু ঘটনা আপনাদের সাথে প্রতিনিয়ত ঘটে থাকবে। সেই জন্য আমি বলবো, যারা নতুন ইনভেস্টার যদি স্মল ক্যাপ বা মিড ক্যাপে ইনভেস্টেড হতে চান, তাহলে আপনাদের কাছে বেস্ট অপশন হচ্ছে যে কোনো স্মল ক্যাপ মিড ক্যাপে লং টার্ম ধরে ইনভেস্ট করা। সেটা অবশ্যই একটা মিউচুয়াল ফান্ড বেছে নেওয়া, বেস্ট মিউচুয়াল ফান্ড আপনারা বেছে নিয়ে স্মল ক্যাপ মিড ক্যাপে লং টার্ম ধরে কিন্তু হোল্ড করতে পারেন। যেখানে কিন্তু মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে পরে ফান্ড ম্যানেজার আছে যে ইনভেস্টিগেশন করবে কোন কোম্পানিটি ভালো এবং কোন কোম্পানিটি খারাপ, সেখান থেকে সে ইনভেস্টমেন্টের ডিসিশনটা নেবে। সেখানে আপনার ঘাড়ে দায়িত্বটা থাকে না। কারণ কি, আপনি যখনই মিড ক্যাপ বা স্মল ক্যাপে লং টার্ম হোল্ড করার সিদ্ধান্ত নেবে, আপনার সিদ্ধান্ত ভুল হলেই সেখানে কিন্তু আপনি একটা হিউজ লসের সম্মুখীন হতে পারেন। স্পষ্ট কথায় বলতে গেলে আমি বলতে চাচ্ছি, যদি আপনি স্মল ক্যাপ এবং মিড ক্যাপে ইনভেস্ট করতে চান, তাহলে স্মল ক্যাপ মিড ক্যাপ যে মিউচুয়াল ফান্ড আছে, যারা লার্নার বা যারা প্রাথমিকভাবে ইনভেস্ট করতে যাচ্ছেন তাদের পক্ষে সেখানে এসআইপি করাই বেস্ট অপশন হবে। এবং যারা নতুন ইনভেস্টার তাদের ক্ষেত্রে তো লার্জ ক্যাপ সুযোগ দিচ্ছে, প্রচুর লার্জ ক্যাপ কোম্পানি রয়েছে, সেগুলোতে আপনারা ইনভেস্ট করতে পারেন। এখানে অবশ্যই কোম্পানির ফান্ডামেন্টাল দেখবেন। যে কোনো কোম্পানিতে ইনভেস্ট করতে গেলে পরে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল দুটোই স্টাডি করা প্রয়োজন। তার মধ্যে আমি বলবো ফান্ডামেন্টাল যে স্ট্রং সেই কোম্পানিগুলোর সাথেই যাওয়া, কারণ টেকনিক্যাল সবসময় আপনাকে সাপোর্ট দেবে না। কারণ কি, কোনো একটি নিউজ আসলে পরে তখন কোনো টেকনিক্যাল আপনার কিন্তু কাজে দেবে না, তখন কিন্তু ফান্ডামেন্টালটাই কাজে দেবে। কারণ ফান্ডামেন্টাল যদি কোনো কোম্পানির ভালো হয়, কোম্পানির মধ্যে হিউজ কারেকশন হলে কোম্পানি কিন্তু আবার উঠে দাঁড়াবে এবং সেখান থেকে পুলব্যাক অবশ্যই দেখাবে, যদি আপনি ফান্ডামেন্টালি স্টক বেছে রাখেন, স্ট্রং কোম্পানি যদি বেছে ইনভেস্ট করেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি। এবং আরেকটি অপশন যেটি আমি বলবো সেটি হচ্ছে ইটিএফ। আপনারা ইটিএফ এ ইনভেস্টমেন্ট করতে পারেন, ভালো ইটিএফ দেখে, যেখানে এক্সপেন্স রেশিও কম এবং লিকুইডিটি বেশি যে ইটিএফ গুলো, সেগুলো নিয়ে কিন্তু আপনারা স্টাডি করে ইনভেস্টেড থাকতে পারেন। এবার আমি কিছু স্টক স্পেসিফিক আলোচনা করব এবং বর্তমানে ভারতীয় মার্কেটে বা দেশের সামগ্রিক যে পরিস্থিতি, সেই জায়গায় দাঁড়িয়ে আমার কিছু সেক্টর বেস্ট মনে হচ্ছে যেগুলো ইনভেস্টমেন্টের জায়গা হতে পারে। সেগুলো হচ্ছে ডিফেন্স সেক্টর। প্রথম, ডিফেন্স সেক্টরের প্রচুর স্টক রয়েছে, কারণ ডিফেন্স সেক্টর যে জায়গায় দাঁড়িয়ে আছে এখান থেকে একটা হিউজ পোটেনশিয়ালিটি রয়েছে, বিভিন্ন স্টক যেগুলো ফান্ডামেন্টালি ভালো, এবং এখানে সেই স্টকগুলোর আমি কিন্তু আগামীতে ভালো রকমের একটা মাল্টিফোল্ড রিটার্ন এক্সপেক্ট করছি। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা ডিফেন্সের যে স্টকগুলো আছে, আমি দু একটি নাম বলি, কোনোটি বাই সেল হোল্ড রেকমেন্ডেশন করছি না, আপনারা শুধু খালি আপনাদের ওয়াচ লিস্টে রেখে আপনারা দেখতে পারেন। সেই স্টকগুলো হচ্ছিল হ্যাল, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, বেল, ভারত ইলেকট্রনিক্স, এবং এছাড়াও আরও কিছু স্টক যেমন গার্ডেনিস শিপ বিল্ডার, মেজাগাঁও ডক, এছাড়াও আরও কিছু ছোট ছোট কোম্পানি কিন্তু রয়েছে যেগুলো নিয়ে একটু আপনাদের বিস্তর স্টাডি করার প্রয়োজন আছে। এই স্টকগুলোতে আমি এক্সপেক্ট করছি আগামীতে একটা ভালো রিটার্ন কিন্তু জেনারেট করে দিতে পারে। এরপর যে সেক্টরটির কথা অনেকেই বলেন না, সেটি হচ্ছিল পোর্ট সেক্টরের সাথে যুক্ত বিভিন্ন কোম্পানি, যেমন জেএসডব্লিউ ইনফ্রাস্ট্রাকচার, আদানি পোর্ট, এই ধরনের আরও কিছু স্টক আছে যারা এই পোর্টস রিলেটেড কাজগুলো করে থাকে। এই কোম্পানিগুলো কিন্তু একটা আগামীতে ভালো রিটার্ন আশা করি দেবে। আপনারা এই কোম্পানিগুলো নিয়ে একটু স্টাডি করে দেখতে পারেন। তারপরে কিছু স্টক রয়েছে কেমিক্যাল সেক্টরের স্টক, যে স্টকগুলো কিন্তু ভালো রকমের একটা পোটেনশিয়ালিটি আমি দেখতে পাচ্ছি, সেই স্টকগুলোকে নিয়েও আপনারা যেমন একটু দেখতে পারেন। এই কোম্পানিটি কিন্তু ভালো রেজাল্ট কিন্তু করেছে, প্রায় ডেট ফ্রি কোম্পানি, প্রফিট ভালো রকমের এই কোয়ার্টারে কিন্তু জেনারেট করেছে। এই কোম্পানিটাকে নিয়েও একটু স্টাডি করে দেখতে পারেন। হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যাল, এই যে কোম্পানিটি, এই কোম্পানিটাকে নিয়েও আপনারা কিন্তু স্টাডি করে দেখতে পারেন। এই কোম্পানিটাকেও আমার কিন্তু সুইটেবল মনে হয়, এটি একটি মিড ক্যাপ রেঞ্জের কোম্পানি, এটা নিয়ে একটু স্টাডি করে দেখতে পারেন। এই যে আমি কোম্পানিগুলো নাম বললাম, কোনোটি কিন্তু বাই সেল হোল্ড কিন্তু রেকমেন্ডেশন করছি না।
তারপর আরেকটি সেক্টর নিয়ে আমি আলোচনা করব, সেটি হচ্ছে ডেটা সেন্টারের সাথে যুক্ত যে কোম্পানিগুলো আছে সেগুলোকে নিয়েও আপনারা একটু স্টাডি করে দেখতে পারেন। বিশেষ করে নেটওয়ার্ক টেকনোলজি যদিও একটু ওভারভ্যালুড, তবুও এই কোম্পানি যে ধরনের কাজগুলো করে, সুপার কম্পিউটারের যে টেকনোলজিটি এদের কাছে আছে, এরা কিন্তু এই সুপার কম্পিউটার তৈরি করে। এই কোম্পানিটি কিন্তু ভালো রেজাল্ট করেছে এবং এর কিন্তু প্রায় এখান থেকে একটা ডাবল রিটার্ন দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং ডেটা সেন্টারের সাথে যুক্ত আরও যে কোম্পানিগুলো আছে, বিশেষ করে অনন্তরা যারা কনস্ট্রাকশনের কাজটা করে, এরপরে রয়েছে ব্ল্যাক বক্স, এগুলো নিয়েও আপনারা কিন্তু স্টাডি করে দেখতে পারেন। E2E নেটওয়ার্ক, এই কোম্পানিটিও ভালো একটি পজিশনে আছে, একটি সাপোর্ট রিজনে টেকনিক্যালি রয়েছে, সেখান থেকে কিন্তু একটা হিউজ রিটার্ন দিতে পারে, কারণ কি রেজাল্ট কিন্তু ভালো করেছে। আমি যে 4টি সেক্টরের কথা বললাম, প্রথম বললাম ডিফেন্স, তারপর দ্বিতীয় বললাম কেমিক্যাল, তারপর তৃতীয় বললাম পোর্ট, এবং চতুর্থ যে সেক্টরটির কথা বললাম সেটা হলো ডেটা সেন্টার। এবার আপনাদের মাইন্ডসেট এখানে থাকতে হবে, যখনই আপনি একটি মিড ক্যাপ বা স্মল ক্যাপ কোম্পানিতে ইনভেস্ট করবেন, সেখানে কিন্তু আপনাকে স্টপ লস দিয়ে কাজ করতে হবে। আপনি নিশ্চয়ই সেখান থেকে যদি রিটার্ন আগের থেকেই ক্যালকুলেশন করে রাখেন যে আমি এতটি রিটার্ন এই কোম্পানি থেকে নেব এবং লস আমি এতটা নেব, তাহলে কিন্তু এখান থেকে প্রফিট বুক আপনি করতে পারবেন। আমি যেটা বলতে চাচ্ছি, যদি আপনি স্টপ লস দেন 4%, আমি স্টপ লস নেব, অর্থাৎ আমি এখান থেকে 4% বা একটি সাপোর্ট ভালো দেখে তার নিচে স্টপ লস দিয়ে কাজ করব, তাহলে কিন্তু আপনার লসটা মিনিমাইজ হবে। এবং এখান থেকে যদি আপনি মাইন্ড সেট আপ করেন যে এখান থেকে আমি 20% লাভ নিয়ে আমি বেরিয়ে যাব, তাহলে দেখবেন আপনি সহজেই প্রফিট বুক করতে পারবেন। এবং আপনি যদি লং টার্ম হোল্ড করার চিন্তা ভাবনা করেন, তাহলে কিন্তু আমি অবশ্যই বলবো মিড ক্যাপ এবং স্মল ক্যাপ থেকে দূরে থাকাই ভালো বর্তমান মার্কেট কন্ডিশন অনুসারে। এবং আরেকটি পদ্ধতি, যদি আপনি স্টপ লসটি ট্রেল করে করে যেতে পারেন, দেখা গেল সেই কোম্পানিটি দিতেই পারে মাল্টিফোল্ড রিটার্ন, অথচ আপনি হয়তো সেটা নিতে পারলেন না, তার জন্য কিন্তু আপনাকে স্টপ লসটা ট্রেল করে করে এগিয়ে যেতে হবে। যে কোনো সময় স্টপ লস কেটে গেলেও দুঃখ পাওয়ার কিছু নেই, কারণ কি স্টক মার্কেটে রিগ্রেট সবসময়ই থাকে যে যদি আমি এখানে কিনতে পারতাম, যদি আমি এখানে বিক্রি করতে পারতাম, যদি আমি স্টকটাকে বিক্রি না করে হোল্ড করতাম, এই রিগ্রেটগুলো সারা জীবন থাকবে। স্টক মার্কেটে একজন রিটেল ইনভেস্টরের হলো লাইফের পার্ট কিন্তু। সুতরাং কোনো জায়গায় আফসোস করে কোনো কিছু করে হতাশাগ্রস্ত হওয়ার কোনো ব্যাপার নেই। আপনাকে মাইন্ড সেট আপ আগের থেকেই করতে হবে যে আমি কতটুকু লস নেব এবং কতটুকু লাভ নেব। আমি কিন্তু স্মল ক্যাপ এবং মিড ক্যাপের কথা মাথায় রেখে আপনাদেরকে বললাম। এই হলো স্টক নিয়ে আমার বর্তমান ফিউচারিস্টিক চিন্তাভাবনা এবং আমার ধারণা, এবং বর্তমান মার্কেট পরিস্থিতি অনুসারে মনে হচ্ছে এই স্টকগুলো আগামীতে ভালো একটা জায়গায় যেতে পারে, আপনাদেরকে একটি ভালো হ্যান্ডসাম রিটার্ন দিতে পারে। তবে কেনাকাটা আপনার, টাকা আপনার, রিস্ক আপনার। আপনি অবশ্যই আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইসারের কাছ থেকে পরামর্শ নেবেন এবং আপনি স্টাডি করে দেখে তারপর আপনার সিদ্ধান্ত আপনি নেবেন। লস হলে আপনার, লাভ হলেও আপনার। এবার আসা যাক ইটিএফ নিয়ে দু একটি কথা আমি বলতে চাই। যারা ইটিএফ এ ইনভেস্ট করেন তারা জানেন যে কোন ইটিএফটি কিনতে হয় এবং কিভাবে কিনতে হয়, কখন কিনতে হয়। কারণ কি, আমরা বিগত কয়েক মাস দেখলাম যে গোল্ড ইটিএফ কিন্তু ভালো রকমের একটা রিটার্ন জেনারেট করে দিল, যেটা কিন্তু নিফটির রিটার্নকেও কিন্তু বিট করে গেছে। এবার আমার ধারণা যে গোল্ড ইটিএফ বা গোল্ড থেকে যা রিটার্ন দেওয়ার হয়ে গেছে, আগামীতে গোল্ড হয়তো রিটার্ন দেবে না। এটা আমার অ্যাজাম্পশন বা ইনটিউশনও বলতে পারেন। তবে উঠতেও পারে, কারণ কি আমি ভগবান নই, কারণ কি আমি জানি না কখন উঠবে কখন নামবে, এটা জাস্ট খালি আমার অ্যাজাম্পশন। এবার সেই হিসাবে গোল্ড যে হিসাবে রিটার্ন দিয়েছে সেই হিসাবে কিন্তু সিলভার রিটার্ন দেয়নি, এবং সিলভার ইটিএফ গুলো দেখবেন একটা কিন্তু আপ ট্রেন্ডের মধ্যে রয়েছে। এটার যদি চার্ট গুলো দেখেন, বিভিন্ন যে ইটিএফ গুলো আছে সিলভার ইটিএফ গুলো, আগামীতে আমি এক্সপেক্ট করছি যে সিলভার ইটিএফ থেকে ভালো রকমের একটা রিটার্ন জেনারেট হতে পারে। এবার বিভিন্ন ধরনের সিলভার ইটিএফ গুলো আছে, তার মধ্যে আপনি একটু দেখে নেবেন কোনটার এক্সপেন্স রেশিও কম, কোনটার এক্সপেন্স রেশিও বেশি। এটা যদি আপনারা একটু দেখেন তাহলে সঠিক ইনভেস্টমেন্টটা করতে পারবেন, কারণ এক্সপেন্স রেশিওটি মাথায় রাখতে হয় এবং লিকুইডিটির কথা মাথায় রাখতে হয়। সেই দুটো কথা মাথায় রেখে যদি আমি সিলভার ইটিএফ বাঁচতে যাই, তাহলে কিন্তু দুটো ইটিএফ এর নাম মাথায় আসে, সেটা একটু আপনাদের সামনে শেয়ার করি, আপনারা একটু নিজেরা স্টাডি করে নেবেন। যদি আমরা এক্সপেন্স রেশিওর কথা মাথায় রাখি, তাহলে আদিত্য বিড়লা সানলাইফের যে সিলভার ইটিএফটি রয়েছে তার এক্সপেন্স রেশিও কিন্তু খুবই কম, হলো 0.35। সেই জায়গায় এটাকে বেস্ট মনে হচ্ছে। এবং যদি আমরা ভলিউমের কথা ভাবি বা লিকুইডিটির কথা ভাবি, তাহলে কিন্তু নিপ্পন ইন্ডিয়া সিলভার ইটিএফটি বেস্ট মনে হচ্ছে। কারণ কি, যতগুলো ইটিএফ রয়েছে সিলভার ইটিএফ, তার মধ্যে কিন্তু এর ভলিউম জেনারেশনটি বেশি হয়, এবং অন্যান্য যেগুলো আছে সেগুলোর ভলিউম যথেষ্ট রয়েছে। তবুও এক্সপেন্স রেশিও হিসাবে আমার আদিত্য বিড়লা সানলাইফ সিলভার ইটিএফটি পছন্দ হচ্ছে, এবং ভলিউম হিসাবে নিপ্পন ইন্ডিয়া সিলভার ইটিএফটি পছন্দ হচ্ছে। তারপর আরেকটি ইটিএফ যেটি আছে আইসিআইসি প্রুডেন্সিয়াল সিলভার ইটিএফ, এরও কিন্তু যথেষ্ট ভলিউম রয়েছে এবং এর এক্সপেন্স রেশিও রয়েছে 0.40, এটাও কিন্তু কম। তার মানে এক্সপেন্স রেশিও হিসাবে এই তিনটাকে যদি র্যাঙ্কিং করি, তাহলে সব থেকে বেশি এক্সপেন্স রেশিও আমরা কিন্তু দেখতে পাচ্ছি, যেটি হচ্ছে সিলভার বিস বা নিপ্পন ইন্ডিয়া সিলভার ইটিএফ, সেটি হচ্ছে 0.59। এবার যদি আমরা সাজাই এটাকে, তাহলে দেখা যাচ্ছে যে
আপনার এক্সপেন্স রেশিও হিসাবে আদিত্য বিড়লা সিলভার ইটিএফ এর হচ্ছে 0.35, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল সিলভার ইটিএফ এর হচ্ছে 0.40, নিপন ইন্ডিয়া সিলভার ইটিএফ এর হচ্ছে 0.59। এবার আমি দুটো বলতে গিয়ে তিনটে বললাম, আপনারা একটু স্টাডি করে দেখে নেবেন। এবার ভলিউমের দিক থেকে যদি বলতে চাই তাহলে নিপন ইন্ডিয়া সিলভার ইটিএফ অর্থাৎ সিলভার 20 এর কিন্তু ভলিউম প্রায় 80 লক্ষের উপরে কিন্তু ট্রেড হয়। আর আইসিআইসিআই প্রুডেন্সিয়াল সিলভার ইটিএফ সেটি প্রায় 14 লক্ষের উপরে ট্রেড হয়, এবং যেটি আদিত্য বিড়লা সিলভার ইটিএফ সেখানে কিন্তু প্রায় 3 লক্ষের উপরে কিন্তু ট্রেড কিন্তু আমরা দেখতে পারি। এগুলো কিন্তু আমি যা বললাম ভলিউমের কথা, এগুলো লাস্ট 3 মান্থের এভারেজ একটা হিসাব আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তবে আপনারা দেখতে গিয়ে স্টাডি করবেন, কারণ আমি শুধু খালি এখানে কিন্তু তুলনা করলাম এক্সপেন্স রেশিও এবং লিকুইডিটির উপর ডিপেন্ড করে আমি কিন্তু আপনাদের সামনে ইনফরমেশনগুলো তুলে ধরলাম। এরপরেও রিটার্ন বিভিন্ন বিষয় থাকে, কারণ কি রিটার্ন দেখবেন ডিফারেন্ট দেখায়, যদিও সিলভার কমিউনিটির প্রাইস ওঠানামার উপর এটা ডিপেন্ড করে, কিন্তু যেহেতু এক্সপেন্স রেশিও এক একজনের এক এক রকম, তাই এদের রিটার্নগুলো কিন্তু ডিফার করে। আপনারা একটু নিজেদের মতো করে স্টাডি করে দেখে নেবেন। এছাড়াও মার্কেটে প্রচুর ইটিএফ কিন্তু রয়েছে, বিভিন্ন সেক্টরিয়াল ইটিএফ রয়েছে, বিভিন্ন ইন্ডেক্স ইটিএফ রয়েছে, সেগুলো আপনারা স্টাডি করে দেখতে পারেন। আমি গত ভিডিওতে একটি ইটিএফ সংক্রান্ত ভিডিও বানিয়েছিলাম, সেখানে 5টি ইটিএফ আপনাদের সামনে তুলে ধরেছিলাম। প্রয়োজনে আপনারা সেই ভিডিওটিও দেখে নিতে পারেন, তাহলে ইটিএফ সম্পর্কে একটা সঠিক ধারণা হবে, যেখানে আমি মিউচুয়াল ফান্ডের সাথে ইটিএফ এর কি ডিফারেন্স এবং বেস্ট ইটিএফ এখন বর্তমানে কি আছে সেগুলো নিয়ে কিন্তু স্টাডি করেছি। এখানে যা কিছু আপনাদের সামনে শেয়ার করলাম সবকিছুই আমার ধারণা, এবং এখান থেকে যদি আপনারা পজিটিভ নলেজ কিছুটা গ্যাদার করে থাকেন তাহলে ভিডিওটিকে একটু লাইক করবেন, কমেন্ট করবেন এবং নিজেদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন। আবারও স্ট্যান্ডার্ড ডিসক্লেমার যে আমি এখানে কোনো বাই সেল হোল্ড রেকমেন্ডেশন আপনাদের করছি না, আমি জাস্ট আপনাদের সামনে কিছু ডাটা তুলে ধরলাম এবং কিছু আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সামনে কিছু শেয়ার করলাম। ধন্যবাদ, ভালো থাকবেন, ভিডিওটিকে একটু লাইক করবেন, কমেন্ট করবেন। আবারও ধন্যবাদ।